একটা বিশাল কাঠামো, একটা মরে যাওয়া নদী আর তার অপ্রত্যাশিত পরিণতির গল্প এটা। এটাই ফারাক্কা বাঁধ, ভারতের এক প্রকৌশল বিস্ময়। বানানো হয়েছিল একটা বিরাট সমস্যা মেটানোর জন্য। তো ২০ শতকের মাঝামাঝি কলকাতা বন্দর, যেটা কিনা অর্থনীতির লাইফলাইন, সেটা পলিতে প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল। হুগলি নদীটা এতই অগভীর হয়ে যাচ্ছিল যে কলকাতা বন্দরটাই অচল হয়ে পড়ার ভয় ছিল। এর সমাধান হিসেবে ভারত একটা বিশাল প্রজেক্ট হাতে নিল, নদী আর বন্দর দুটোকেই বাঁচানোর জন্য। বিশাল গঙ্গার উপর বানানো এই বাঁধটা ছিল দারুণ উচ্চাভিলাষী আর অনেক খরচের এক প্রজেক্ট। ভাবা যায় প্রায় 2.25 কিলোমিটার লম্বা, বানানো হয়েছে বিশাল একটা নদীর স্রোতকে কন্ট্রোল করার জন্য। প্ল্যানটা ছিল খুব সহজ, গঙ্গার জলের তোড়ে হুগলির সব পলি ধুয়ে সাফ করে দেওয়া। কিন্তু একটা সমস্যা ছিল, গঙ্গা তো শুধু ভারতের নদী না, এটা বাংলাদেশেও বয়ে গেছে। অনেক টানাপোড়েনের পর ১৯৯৬ সালে ভারত আর বাংলাদেশের মধ্যে ৩০ বছরের জন্য একটা জলবণ্টন চুক্তি হয়। এই চুক্তিটা ঠিক করে দেয় যে নদীর জলপ্রবাহ অনুযায়ী কোন দেশ কতটা জল পাবে। জলের ভাগ তো হলো, কিন্তু আসল জিনিস মানে পলি, সেটার ভাগ হলো না, আর তাতেই বাঁধল নতুন সংকট। বাঁধের ডিজাইনের জন্যই ওপরের পরিষ্কার জলটা যায় ভারতে, আর নিচের পলি মেশানো জলটা যায় বাংলাদেশে। ফলে পলি না পেয়ে হুগলি নদী যেন খিদে পেয়ে গেল, আর সেই খিদে মেটাতে শুরু হলো ভাঙন। এর ফলে ভারতে উপকূল ভাঙছে, আবার উজানে পলি জমে দন্না হচ্ছে, আর ওদিকে বাংলাদেশে পদ্মা ভরাট হয়ে যাচ্ছে। শুধু তাই না, এই বাঁধ ইলিশ মাছের রাস্তাও আটকে দিয়েছে, যার ফলে বিশাল ক্ষতি হয়েছে মাছের ব্যবসায়। ফারাক্কার এই পুরো ঘটনাটা একটা বড় কনসেপ্টের উদাহরণ, বিজ্ঞানীরা যাকে বলেন অ্যানথ্রোপোজিওমরফোলজি। মানে আমরা মানুষরাই এখন প্রকৃতির মতো করে পৃথিবীর চেহারা বদলে দিতে পারি। কিন্তু এত বছর পর বাঁধটা কি আদৌ তার আসল উদ্দেশ্য পূরণ করতে পেরেছে? মনে হচ্ছে পুরোপুরি পারেনি, কারণ কলকাতা বন্দরে এখনও নিয়মিত ড্রেজিং করে পলি সরাতে হয়। বিশেষজ্ঞরা তাই এখন নদীটাকে সামলানোর জন্য আর এই ক্ষতি কমানোর জন্য নতুন পথের কথা ভাবছেন। ফারাক্কার ঘটনা এটাই দেখায় যে একটা সমস্যার সমাধান করতে গিয়ে আমরা অনেক সময় আরও বড় সমস্যা তৈরি করি।